নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। গোপালপুর অন সি নামটা শুনেই আমার প্রথমে অদ্ভুত লেগেছিল। আমার কিন্তু কেন জানি না খুব ভালো লাগেনি জায়গাটা। পুরী আমাকে যতখানি আকর্ষণ করে, ভারতের আর কোনো সমুদ্র তীর আমাকে সেভাবে আকর্ষণ করতে পারে না। অবশ্য গোপালপুরের সমুদ্র তীর ভালো না লাগার আরও এক কারণ আছে। আমি যে সময় সেখানে গিয়েছিলাম তখন জায়গাটা ছিল একেবারেই শুনশান। সেটা ছিল ডিসেম্বর মাস। মন্দির মসজিদ প্রসঙ্গ নিয়ে দেশ জুড়ে তখন রীতিমতো দাঙ্গা বেঁধে গেছে। যখন তখন কারফিউ হয়ে যাচ্ছে। গোপালপুরে তখন বহিরাগত যাত্রীদের কেউই ছিল না। বিজওয়াড়া থেকে সারা রাত ট্রেন জার্নি করে ভোরবেলা বেরহামপুরে নেমে লোকাল বাসে যখন গোপালপুরে এলাম, চারিদিক তখন আতঙ্ক আর আতঙ্ক। মানুষ ঘর থেকেও বেরোতে ভয় পাচ্ছে। ওই সময় তখন আমি বোধহয় একমাত্র অতিথি। গোপালপুরে এসে খুঁজে খুঁজে সমুদ্র তীরে একটি লজে আশ্রয় নিলাম। তবে ব্যবস্থা ওদের খুব ভালো। লজে মালপত্র রেখে স্বাভাবিক নিয়মে বাইরে এলাম। সমুদ্রের অশান্ত ঢেউ বালুচরে আছড়ে পড়ছে। কি সুন্দর দৃশ্য! সব সমুদ্রেরই একই রূপ, কিন্তু কেউ কোথাও নেই। গোপালপুর এমনিতেই নির্জন জায়গা, তার উপর এই পরিস্থিতিতে একেবারেই জনমানবহীন। বেড়ানোর জায়গায় নির্জনতা ভালো, তবে এই রকম নির্জনতা আবার গভীর বেদনাদায়ক। আমার বারবার মনে হতে লাগলো বেড়াতে নয়, আমি যেন দ্বীপান্তরে এসেছি। কোথাও কোনো খাবারের দোকান নেই যে একটু খাবার কিনে খাবো। এক কাপ চা পর্যন্ত নেই। সেসবের জন্য একটু দূরের বাজারে যেতে হবে। সেখানে গেলে অবশ্য পাওয়া যাবে সব কিছুই। আমি চায়ের নেশায় বাজারে গেলাম। শুধু চা নয়, চা পর্বটা সেরে নিলাম ওই সঙ্গে। দুপুরে স্নানের পর আহারের জন্য এইখানেই আসতে হবে আবার। চা খেয়ে নির্জন সমুদ্র তীরে একা একাই পদচারণা করতে লাগলাম। আর ভাবতে লাগলাম কেন যে এলাম। এর চেয়ে পুরী চলে গেলেও ভালো হতো। নিঃসঙ্গভাবে কাটিয়ে কাল সকালেই পুরীতে রওনা হব। পুরীর কথা মনে হতেই লজে ফিরে এলাম। তারপর স্নানের জন্য তৈরি হয়ে আবার এলাম সমুদ্র তীরে। একা একা এই নির্জন সমুদ্রের ভয়ঙ্কর গর্জনে ভয় ধরে গেল স্নান করতে। তবুও কোনো রকমে স্নান পর্বটা শেষ করে বাজারের হোটেলে এলাম দুপুরের খাবার খেতে। এখানে বেশ কিছু মানুষজনের সঙ্গে দেখা মিলল। সবাই স্থানীয়, ট্যুরিস্টের কোনো ভিড় নেই। ফলে দিব্যি মনের আনন্দে সুস্বাদু তরকারি ভাত মাছ খেয়ে নিলাম পেট ভরে। লজে ফিরে দুপুরবেলা তেড়ে ঘুম দিলাম। বিকেলে আবার সমুদ্র তীর। একজন ভ্রাম্যমাণ কফিওয়ালারও দেখা পেলাম। তার কাছ থেকে এক কাপ কফি খেয়ে সমুদ্রের ধারে এগিয়ে চললাম দূরের দিকে। কি করব একা একা বসে থেকে? বরং সময় কাটানোর জন্য একটু হাঁটা ভালো। ওই তো দূরে একটা লাইট হাউস দেখা যাচ্ছে, ওই দিকেই আমি যাচ্ছি। জনহীন বালুচরে এ বেলায় কিছু ধীরবের সাক্ষাৎ মিলল। তারা গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফিরছে সবে। মাছ খুব যে একটা পড়েছে তাও নয়, তবু তাকে ঘিরেই ছেলে বুড়ো অনেকের সমাগম। আমি খানিকক্ষণ তাই দেখে আপন মনে এগিয়ে চললাম। নীল আকাশ আর নীল সমুদ্র এখন এক হয়ে গেছে। সন্ধ্যার সূর্য এখন অস্তাচলে।
এক জায়গায় এসে হঠাৎ থমকে দাঁড়িয়ে সেই অস্তর আগের ছটা দেখতে লাগলাম। সূর্য ডুবে যাওয়ার পর মুহূর্তে দেখি এক তরুণী আমার মতো নিঃসঙ্গ অবস্থায় সমুদ্রের কোল ঘেঁষে ধীর পায়ে এগিয়ে চলেছে। আমি যে পথ ধরে এসছি সেই পথ ধরেই। তরুণীকে দেখে মন আমার আনন্দে ভরে উঠল। তাহলে এই গোপালপুরের সমুদ্র তীরে এখন আর আমি একা নই। আমি এদিক সেদিক তাকিয়ে একমাত্র ওই তরুণীকে ছাড়া আর কাউকেই দেখতে পেলাম না। কিন্তু এই ভয়ঙ্কর নির্জনের তরুণী কেন যে একা, তা কিছুতেই ভেবে পেলাম না। যাই হোক, আমিও নিঃসঙ্গতা কাটিয়ে ওঠার আশায় তরুণীকে অনুসরণ করে ফিরে আসায় স্থির করলাম। শুকনো বালি থেকে নেমে তাই ভিজে বালির পথ ধরলাম। মাঝে মাঝে সপেন ঢেউগুলো টুকরো টুকরো হয়ে তার অস্তান্ত স্রোত ধারায় আমার পায়ে পাতাগুলো ভিজিয়ে দিতে লাগলো। তরুণীর সাহস আমার চেয়েও বেশি। সে আরও জলে নেবে হাঁটু পর্যন্ত জল নিয়ে পথ চলতে লাগলো। চলার গতিও বেশ দ্রুত। আমি জেদের বশে ওর সঙ্গে পাল্লা দিয়ে পথ চলতে লাগলাম। এক সময় খুব কাছাকাছি এসে বললাম, আপনি একা বুঝি? এই নির্জনে এইভাবে একা আসতে আপনার ভয় করছে না? তরুণী তার চলার গতি না থামিয়ে ঘাড় ঘুরিয়ে একবার আমার মুখের দিকে তাকালো। সেই তাকানোর মধ্যে এমন একটা বিরক্তির ভাব ছিল যার অর্থ এই যে গায়ে পড়ে আলাপ করতে আসবেন না। আমি মর্মাহত হয়ে ব্যবধান কমিয়ে দিলাম। এক সময় এসে থামলাম আমার সেই যাত্রা শুরুর কেন্দ্রস্থলে। তারপর পায়ে পায়ে এগিয়ে চললাম বাজারের দিকে। রাতের খাবার কিনে কাটে এক সময় ফিরে এলাম লজে। চারিদিক তখন লোডশেডিং চলছে। টর্চের আলোয় পথ দেখে আমার ঘরের সামনে এসে দেখি অন্ধকারে সেই তরুণী দূরের সমুদ্রের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায়। আমি ওর পাশ কাটিয়ে আমার ঘরের তালা খুলে ভেতরে ঢুকে মোমবাতিটা ধরালাম। তারপর সশব্দে বন্ধ করে দিলাম দরজাটা। একটু পরেই টক টক শব্দ। জানি ও আসবে। এই অন্ধকারে আমার হাতে টর্চ অথবা একটা দেশলাই কাঠির প্রয়োজন হতেও পারে ওর। কিন্তু আমি সাড়া দিলাম না। আবার দরজায় শব্দ হলো টক টক। আমি দরজা খুলে দিতেই একটা জোরালো সামুদ্রিক বায়ু ঢুকে পড়ল ঘরের ভিতর। দমকা হাওয়ায় নিভে গেল বাতির আলো। বাইরে কেউ কোথাও নেই, না তরুণী না অন্য কেউ। তবে কি হাওয়ায় এইরকম শব্দ হচ্ছিল? তাই বা কি করে হবে? এখানটা তো ঘেরা, সেরকম হাওয়াও তো নেই। ওই একবার যা দমকা বাতাস একটু ঢুকে পড়েছিল, পরক্ষণেই আলো জ্বলে উঠল। আমি অনেকক্ষণ ধরে একটা বই পড়ে রাতের খাওয়া শেষ করে শয্যা গ্রহণ করলাম। ওই তরুণীর মিষ্টি অথচ রাগী মুখখানি বারবার আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। রাত তখন কটা কে জানে। দরজায় আবার টক টক শব্দ। ব্লু রঙের ডিম লাইটটা জ্বালাই ছিল, তাই উঠে বসে কান খাড়া করে রইলাম। আবার টক টক শব্দ। আমি আলো জ্বেলে দরজাটা খুললাম। সেই তরুণী। দেখলাম ছায়া অন্ধকারে সে চকিত বাথরুমের মধ্যে ঢুকে গেল। এই লজে অ্যাটাচ বাথ আছে কিনা জানি না, তবে আমারটা কমন। আমি মনে করলাম বাথরুমের দরজা ভেবে ও বোধহয় ভুল করে আমার দরজায় টোকা দিয়েছে। যাই হোক, আমি দরজা বন্ধ করে আবার শুয়ে পড়লাম। কিন্তু দুঃখের বিষয়, আমার আর ঘুম এলো না। শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম শুধু। আর একভাবে ওই তরুণীর কথা চিন্তা করতে লাগলাম। ও কি সত্যি ভুল করে আমার দরজায় ধাক্কা দিয়েছে, নাকি
কোনো বদ উদ্দেশ্য আছে ওর। আমাকে একা পেয়ে হয়তো কোনো বিপদে ফেলতে চায়। যেহেতু মেয়েটি একা, তাই ওর উপর এই সন্দেহটা হলো আমার। খুব ভোরে আমি শয্যা ত্যাগ করে চোখে মুখে জল দিয়ে টর্চ হাতে বাইরে এলাম। ইচ্ছেটাই নির্জন সমুদ্র তীরে পায়চারি করে সূর্যোদয় দেখব। তারপরে হিমশীতল নির্জনতা ত্যাগ করে চলে যাব পুরীর দিকে। সমুদ্রের বেলাভূমিতে না নেবে বিচের পিচঢালা পথ দিয়ে হাঁটছি। হঠাৎ দেখি সেই তরুণীও আনমনা হয়ে একবারে জলের ধার ঘেঁষে ধীরে ধীরে পথ চলছে। আমি এবার দুর্জয় সাহসে বুক বেঁধে সেই বেলাভূমিতে নেমে এলাম। তরুণী দূর থেকেই হাতছানি দিয়ে ডাকলো আমাকে। আমি সম্মোহিতের মতো তরুণীর দিকে এগিয়ে যেতেই হঠাৎ কতকগুলো দেশি কুকুর বিকট চিৎকার করে আক্রমণের ভঙ্গিতে ছুটে গেল তরুণীর দিকে। আর তখনই অবাক বিস্ময়ে আমি যা দেখলাম, তরুণী একটু ভয় না পেয়ে একটু একটু করে ঢেউ কাটিয়ে ছায়ামূর্তির মতো মিলিয়ে গেল সমুদ্রের জলে। আমার তখন অজ্ঞান হওয়ার অবস্থা। আমি সংজ্ঞাহীন না হলেও দারুণ ভয় পেয়ে আবার এসে বড় রাস্তায় উঠলাম। হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল, বাবু চা। শিউরে উঠলাম আমি। এই আধো অন্ধকারে ওই লোকটাও ভূত নয় তো? আমার হাত পা তখন ঠান্ডা হওয়ার উপক্রম। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।